নেভার গিভ আপ। যদি এই লাইনটা কোনো একটি মানুষের সঙ্গে পারফেক্টভাবে ম্যাচ করে, তাহলে সেটা হলো এই পৃথিবীর সবথেকে ধনী মানুষ ইলন মাস্ক। That third failure in a row, did you think I need to pack this in? Never. Why not? I don't ever give up. কিন্তু আজ আমরা যে ইলন মাস্ককে পৃথিবীর সবথেকে ধনী মানুষ বলি, ওনার জীবনেও একটি সময় এমন চলে এসেছিল যে ওনার নিজের বাড়ি না থাকার কারণে ওনাকে অফিসেই ঘুমাতে হতো। যেখানে আজকের জেনারেশনের ছেলেরা তারা তাদের জীবনে কি করতে চায় সেটাই জানে না, সেখানে ইলন মাস্ক মাত্র 12 বছর বয়সে নিজের প্রথম গেম ডেভেলপ করেন। আপনার কি মনে হয় পৃথিবীর সবথেকে ধনী মানুষ হওয়া এতটা সহজ? আপনি হয়তো বলবেন এটা তো ভাগ্যের খেলা, কিন্তু যদি আপনি ইলন মাস্কের কথা শোনেন তাহলে উনি বলেন এটা অনেক সহজ, কিন্তু এই রাস্তাটা অনেক কঠিন, কারণ এই রাস্তায় প্রত্যেকেই আপনাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু আপনারা তো ওই কথাটা শুনেছেন, অনলি ডেড ফিশ গো উইথ দ্য ফ্লো। আর এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি স্রোতের বিপরীত দিকে যেতে চান নাকি স্রোতের সঙ্গে আপনি বয়ে যাবেন। 28 জুন 1971 সাল পেটোরিয়া, সাউথ আফ্রিকাতে একটি মিডল ক্লাস ফ্যামিলিতে ইলন মাস্ক জন্মগ্রহণ করেন। ওই সময় কে জানতো যে ওই ছেলেটি একদিন এই পৃথিবীর সবথেকে ধনী মানুষ হবে? ইলন মাস্ক ওনার শুরুর পড়াশোনাটা সাউথ আফ্রিকাতেই পূর্ণ করেন, আর ওনার মনোযোগটাও একটি অ্যাভারেজ স্টুডেন্টের মতো পড়াশোনাতে একদমই লাগতো না। কিন্তু ওনার কম্পিউটার এবং টেকনোলজি সম্পর্কে জানার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওনাকে কম্পিউটার শেখানোর মতো কেউ ছিল না। ওনার বাবা মা দুজনেই নিজের কাজে ব্যস্ত থাকতেন। আর স্কুলের সম্পর্কে তো আপনারা জানেন, স্কুলে প্র্যাকটিক্যালের থেকে থিওরি বেশি পড়ানো হয়। কিন্তু ইলন মাস্ক হার মানেননি। এরপরে ইলন মাস্ক কম্পিউটার সম্পর্কে বই পড়ে পড়ে বাড়িতে নিজের কম্পিউটারে শেখা শুরু করে। আর মাত্র 12 বছর বয়সে ইলন নিজের একটি গেম ডেভেলপ করেন যার নাম ছিল ব্লাস্টার। আর ওই গেমটা ইলন মাস্ক পিসি অ্যান্ড অফিস টেকনোলজি ম্যাগাজিনকে $500 বিক্রি করে দেন। আর এটা ছিল ইলন মাস্কের কেবল ছোট্ট একটি শুরু। এরপর 1989 সালে মাত্র 18 বছর বয়সে উনি কানাডার সিটিজেনশিপ নেবার জন্য কানাডা চলে যান, আর সেখানকার ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অ্যান্ড ফিজিক্সের উপরে ব্যাচেলার ডিগ্রি পূর্ণ করেন। আপনাদের হয়তো এই সব কিছু শুনে এমন মনে হচ্ছে ওনার জীবনে তো সব কিছু ঠিকঠাকই চলছে। তাহলে বলি, ওনার ইউনিভার্সিটির ফি পেমেন্ট করার জন্য ওনাকে ওনার কাজিনের সঙ্গে চাষের জমিতে কাঠের ফ্যাক্টরিতে কাজ করার জন্য যেতে হতো। আপনার অবস্থাটা কি এর থেকেও খারাপ? কানাডা থেকে ব্যাচেলার ডিগ্রি পূর্ণ করার পরে উনি ওনার পরবর্তী পড়াশোনার জন্য ইউএসএ শিফট হয়ে যান আর ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেন। কিন্তু উনি কখনোই ক্লাসে অ্যাটেন্ড করেননি। যে সময়ে সবাই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল, ওই সময় ইলন মাস্ক ওনার ভাইয়ের সঙ্গে মিলে আর একটি নতুন কোম্পানি শুরু করেন যার নাম ছিল জিপ2। পরবর্তীতে ইলন মাস্ক জিপ2 কোম্পানিকে 1999 সালে $307 মিলিয়ন দিয়ে বিক্রি করে দেন। আপনাদের এই সব কিছু শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এই সব কিছু করা ঠিক ততটাই কঠিন ছিল। যখন ইলন মাস্ক আমেরিকাতে শিফট হয়েছিলেন তখন উনি কাজের কারণে সঠিকভাবে ঘুমাতে পারতেন না। ওনার কাছে কেবলমাত্র একটি কম্পিউটার ছিল, যে কম্পিউটারে উনি সারাদিন জিপ2 ওয়েবসাইট চালু রাখতেন আর সারা রাত কোডিং করতেন, আর সেখানেই উনি ঘুমিয়ে পড়তেন। জিপ2 কোম্পানি বিক্রি করে দেওয়ার পরে ওই বছরেই ইলন মাস্ক একটি সমস্যা দেখতে পান, আর সেটা হলো মানুষদের টাকা ট্রান্সফার এবং রিসিভ করার জন্য তাদেরকে ব্যাংকে যেতে হতো আর ঘন্টার পর ঘন্টা তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এরপরে ইলন মাস্ক এই সমস্যার সমাধান করতে চাইছিলেন, আর এই কারণে উনি আরেকটি কোম্পানি তৈরি করেন যার নাম ছিল x.com। এই কোম্পানি মানুষদেরকে ইমেলের সাহায্যে টাকা ট্রান্সফার এবং রিসিভ করতে সাহায্য করত। আর পরবর্তীতে x.com এবং কনফিনিটি এই দুটো কোম্পানি মার্জ হয়ে 2000 সালে পেপাল কোম্পানি শুরু করে। আর এর 2 বছর পর অর্থাৎ 2002 সালে ইবে পেপালকে $1.5 বিলিয়ন দিয়ে কিনে নেন, যার মধ্যে থেকে $176 মিলিয়ন ইলন মাস্ক পান। আর এখানে ইলন মাস্কের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এত টাকা নিয়ে হয়তো সে শান্ত হয়ে যেত, কিন্তু ইলন মাস্ক একদমের উল্টো কাজ করেন। এখন ইলন মাস্কের কাছে অনেক টাকা ছিল, জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল, আর ওই সময় ইলন মাস্কের ইন্টারেস্ট স্পেসের সম্পর্কে বাড়তে শুরু করে। এরপরে 2003 সালে ইলন মাস্ক রাশিয়া যান আর সেখান থেকে 3টে রকেট কিনতে চান, কিন্তু একটি রকেটের মূল্য $8 মিলিয়ন হওয়ার কারণে উনি পুনরায় আমেরিকায় ফিরে এসে রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেন। আর এর 1 বছর পর পেপাল এবং জিপ2 বিক্রি করার কারণে যে টাকা উনি রোজগার করেছিলেন তার মধ্যে থেকে $100 মিলিয়ন ব্যবহার করে ইলন মাস্ক একটি নতুন কোম্পানি শুরু করেন যার নাম ছিল স্পেসএক্স, যা ভবিষ্যতে ইলন মাস্কের লাইফে ডাউনফল নিয়ে আসতে পারত। আসলে যখন ইলন মাস্ক রাশিয়া যান তখন ওনার কাছে থেকে একটি রকেটের মূল্য $8 মিলিয়ন চাওয়া হয়,
আর ইলন মাস্ক ওই রকেটের প্রাইস কম করতে চাইছিলেন। এর কারণ হলো ইলন মাস্ক অল্প টাকাতে একটি রকেট ম্যানুফ্যাকচার করতে চাইছিলেন, আর সবাই ওনাকে বলেছিল যে এটা সম্ভব নয়। এমনকি নাসা এটা বলেছিল যদি ইলন মাস্ক ওনার এই মিশনে পাস হতে পারেন তাহলে আমরা আমাদের পরবর্তী প্রত্যেকটা রকেট স্পেসএক্স থেকেই কিনব। কিন্তু ইলন মাস্ক হার মেনে নেওয়ার জন্য রাজি ছিলেন না। এরপরে উনি ওনার প্রথম রকেট ম্যানুফ্যাকচার করেন, কিন্তু যখন ওই রকেট লঞ্চ করার সময় আসে তখন সেটা সম্পূর্ণরূপে ফেল হয়ে যায়। এখনও ওনার কাছে পেপাল এবং জিপ2 এর টাকা ছিল, আর এই কারণেই উনি পুনরায় নতুন আরেকটি রকেট তৈরি করেন, কিন্তু দ্বিতীয়বারেও ওনার রকেট ফেল হয়ে যায়। আর ইলন মাস্কের কাছে এখন কেবলমাত্র আর একটি রকেট তৈরি করার মতো টাকা ছিল, আর তৃতীয়বারও ওনাকে অসফল হতে হয়। আর এভাবেই পরপর 3 বার হেরে যাওয়ার পরে একটি সাধারণ মানুষ কি চিন্তা করত যে হয়তো আমার ভাগ্যেই অসফলতা লেখা আছে। তখন সারা পৃথিবীর মানুষ মেনে নিয়েছিল যে ইলন মাস্ক আর কোনো কিছুই করতে পারবে না, ইলন মাস্কও হয়তো এবার হার মেনে নেবে। এছাড়া কোম্পানির প্রত্যেকটি এমপ্লয়ি ইলন মাস্কের উপর অভিমান করেছিল, কারণ ইলন মাস্ক এসে তাদেরকে বলেন যদি আমার হার মেনে নেওয়ারই হতো তাহলে আমি প্রথম চেষ্টা করার পরেই হার মেনে নিতাম, কিন্তু এখন আমরা অনেক এগিয়ে চলে এসেছি, তাই আমরা আরও একবার ট্রাই করতে চাই। এরপরে উনি ওনার পার্টনার কোম্পানি থেকে কিছু ইনভেস্টমেন্ট নিয়ে পুনরায় নিজের কাজ করা শুরু করেন। ইলন মাস্ক খুব ভালো করে জানতেন যদি এইবার উনি ফেল হয়ে যান তাহলে উনি যেখান থেকে শুরু করেছিলেন পুনরায় সেখানে ওনাকে ফিরে যেতে হবে। কিন্তু বলা হয় উপরওয়ালা আপনাকে কতবার হারাবে, কখনো না কখনো উপরওয়ালাকেও দয়া করতেই হবে। আর এরপরে চতুর্থবার যখন রকেট লঞ্চ করেন তখন ওই রকেট লঞ্চ সাকসেসফুল হয়ে যায়, যেখানে একটি সময় ইলন মাস্কের কাছে রকেট ম্যানুফ্যাকচার করার জন্য টাকা ছিল না, আজ সেখানেই স্পেসএক্স $210 বিলিয়ন কোম্পানি হয়ে গেছে। ইলন মাস্ক সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করেন, আর সেটা অল্প টাকাতে রকেট লঞ্চ করা হোক অথবা রিইউজেবল রকেট তৈরি করা হোক। যেখানে বাকি কোম্পানিগুলো এই সব কিছু চিন্তা পর্যন্ত করতে পারে না, সেখানে ইলন মাস্ক এই পৃথিবীকে বারবার অবাক করে দিয়েছেন। 2004 সালে ইলন মাস্ক টেসলা মোটরে ইনভেস্ট করেন, আর এরপরে উনি টেসলা কোম্পানির চেয়ারম্যান হয়ে যান। আর 2008 সালে উনি টেসলা কোম্পানির সিইও হয়ে যান। 2006 সালে ইলন মাস্ক ইনভেস্ট করেন সোলার সিটি কোম্পানির উপরে। পরবর্তীতে টেসলার দ্বারা সোলার সিটি কোম্পানিকে কিনে নেওয়া হয়। আর 2016 সালে কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় টেসলা এনার্জি। এরপরে 2013 সালে উনি হাইপারলুপ কোম্পানি শুরু করেন। এরপরে 2015 সালে উনি ওপেন এআই কোম্পানি শুরু করেন, যে কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে রিসার্চ করে। ওই একই বছরে উনি আরেকটি কোম্পানি শুরু করেন নিউরালিঙ্ক। এরপরে উনি দ্য বোরিং কোম্পানি শুরু করেন, যে কোম্পানি টানেল কনস্ট্রাকশন করতে সাহায্য করে। এরপরে 2022 সালে ইলন মাস্ক টুইটার কিনে নেন $44 বিলিয়ন দিয়ে। এরপরে উনি টুইটারের নাম পরিবর্তন করে এক্স রাখেন। এরপরে 2023 সালে উনি এক্স এআই লঞ্চ করেন। আর এই সমস্ত কোম্পানির কো ফাউন্ডার হলেন ইলন মাস্ক, যে ইলন মাস্ককে একটি সময় ইউনিভার্সিটির ফি পেমেন্ট করার জন্য চাষের জমিতে কাঠের ফ্যাক্টরিতে কাজ করতে হয়েছে। আজ সেই মানুষটাই পৃথিবীর সব থেকে ধনী মানুষ হয়েছে। আজ ওনার মোট সম্পত্তি $385 বিলিয়ন বেশি। অনেক আফসোসের কথা হলো আজকের জেনারেশনের ছেলেরা তাদের জীবনে কি করতে চায় সেটাই তারা জানে না। আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন তুমি তোমার জীবনে কি করতে চাও, তাহলে তারা হয়তো বলবে আমি আমার জীবনে অনেক বেশি টাকা রোজগার করতে চাই। আর এরপরে যদি তাদের জিজ্ঞেস করা হয় কিভাবে রোজগার করবে, তাহলে দেখবেন তখন তারা বলবে যে সেটা আমি জানি না। আপনার উদ্দেশ্য কখনোই টাকা রোজগার করা হলে হবে না, বরং আপনার উদ্দেশ্য হতে হবে আপনার প্যাশনকে ফলো করা। যদি আপনি পড়াশোনাতে ভালো না হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আপনাকে আপনার প্যাশন খুঁজে বার করতে হবে। আপনার ইন্টারেস্ট স্পোর্টসে, টেকনোলজিতে, সিঙ্গিংয়ে অথবা অন্য কিছুতে থাকতে পারে। আপনি আপনার ওই ইন্টারেস্টকে ফলো করুন, যে কাজটা করে আপনি মজা পান সেই কাজটা আপনি করুন। আপনাকে আপনার প্যাশনকে ফলো করতে হবে। এখন হয়তো অনেকে বলবে যে তার পরিবার মানবে না, তাহলে এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি যে সারাক্ষণ ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক দেখেন, এর জন্য কি আপনি আপনার বাবা মাকে জিজ্ঞেস করেছেন? আপনার কাছে নষ্ট করার জন্য তো সময় আছে, কিন্তু নিজের স্বপ্নের জন্য কাজ করার সময় নেই। এটা তো আনফেয়ার। ইলন মাস্ক যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলেন তখন উনি একটি ক্লাসও অ্যাটেন্ড করতেন না। এর অর্থ এটা নয় যে উনি কেবল বসে বসে ওনার সময় নষ্ট করতেন। ওই সময় উনি এত বেশি কাজ করতেন যে ওনার কাছে ঘুমানোর পর্যন্ত সময় থাকতো না। আর অন্যদিকে আপনি নিজেকে দেখুন, আপনি আমাকে বলুন যে আপনি কি কাজ করেন। আপনারা ওই কথাটা তো শুনেছেন, রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়, কিন্তু আপনাকে এই কথাটার মধ্যে ইস্কের জায়গায় প্যাশনকে রাখতে হবে, তাহলে ইস্ক আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আর যেখানে রিস্ক আছে সেখানে টাকাও আছে, তাই রিস্ক নেওয়া থেকে কখনোই ভয় পাবেন না। আমার মনে হয় না এখানে ইলন মাস্কের এক্সাম্পল দেওয়ার কোনো প্রয়োজন আছে, কারণ ইলন মাস্কের সম্পূর্ণ জীবনটাই রিস্কে ভর্তি। নেভার গিভ আপ। ট্রাই তো প্রত্যেকেই করে, কিন্তু পরিবর্তন তার জীবনে আসবে যে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে। ইলন মাস্কের পরপর 3টে রকেট ফেল হয়ে গেছিল, কিন্তু তারপরে উনি হার মানেননি।
আর এরপরে চতুর্থ রকেট সফলভাবে লঞ্চ হয়ে গেছিল। যদি উনি চতুর্থবার ট্রাই না করতেন তাহলে হয়তো আজ ইলন মাস্ক এই লেভেল পর্যন্ত আসতে পারতেন না। আর সবশেষে আমি আপনাদেরকে এটাই বলবো, আপনার মধ্যে আপনার কাজকে নিয়ে পাগলামো থাকতে হবে। এই পাগলামো হলো নিজের কাজের প্রতি ভালোবাসা। যখন সারা পৃথিবীর মানুষ ইলন মাস্ককে বলেছিল যে আপনি করতে পারবেন না, ওই সময় ইলন মাস্ক নিজেকে বলছিল যে আমি কেন করতে পারবো না। আর আজ ওনার সামনেই সারা পৃথিবী মাথা নিচু করেছে। যখন সারা পৃথিবীর মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে আর তারা যখন আপনাকে নিচে নামাতে পারবে না, ভেবে দেখুন তখন তাদের সামনে দাঁড়াতে আপনার কত বেশি মজা আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।